বৈযোগ চিত্র বৈচিত্র্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করতে যাচ্ছি ফ্রান্স ফানোর বিখ্যাত একটি বই, রেচেট অব দ্য আর্থের বাংলা অনুবাদ, জগতের লাঞ্ছিত। বইটি অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভূঁইয়া। শুরুতেই এই বই এবং এই বইয়ের লেখক সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলি। ঔপনিবেশিকতা বিরোধী ও বিপ্লববাদী লেখক ফ্রান্স ফানোর পৃথিবী নাড়ানো গ্রন্থ রেচেট অব দ্য আর্থের বাংলা অনুবাদ, জগতের লাঞ্ছিত। লিউকিমিয়ায় আক্রান্ত অবস্থায় মাত্র 10 মাস সময়ে তিনি এটি রচনা করেন। বইটিতে ফানো জাতীয় মুক্তির সংগ্রামে শ্রেণী, বর্ণ, জাতীয় সংস্কৃতি ও সহিংস পন্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। লেখকের মৃত্যুর পর জাপল সার্ত্রের ভূমিকা সম্বলিত হয়ে এটি প্রকাশিত হয়। বইটি তাকে তৃতীয় বিশ্বের ঔপনিবেশিকতা বিরোধী তথা জাতীয় মুক্তির লড়াইয়ের একজন প্রধান তাত্ত্বিক ও মুখপাত্রে পরিণত করে। বিশেষ করে ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রামে সহিংসতার অপরিহার্যতা বিষয়ে তার যুক্তি আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে শুরু করে ফিলিস্তিন, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার তামিল গেরিলাদের অনুপ্রাণিত করে। স্টেপ বিকো থেকে চে গুয়েভারা পর্যন্ত অনেক বিপ্লবী ফানোর চিন্তার মধ্যে তাদের ভূমিকার স্বীকৃতি খুঁজে পান। বইটিতে ফানো ঔপনিবেশিকতার বিষয়টিকে দেখেছেন শাসক জাতির চিন্তা কাঠামোর বাইরে সম্পূর্ণ শাসিত জাতির দৃষ্টিকোণ থেকে। জোর দিয়েছেন উপনিবেশের জনগণের জন্য পাশ্চাত্যের অনুকরণের পরিবর্তে চিন্তা ও মূল্যবোধের নতুন ভিত্তি রচনার উপর। ফ্রান্স ফানোর জন্ম 1925 সালে ক্যারিবীয় দ্বীপ মার্টিনিকে। তখন এটি ছিল ফরাসি উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্টিনিকের স্থানীয় জনগণের ওপর ফরাসি নৌবাহিনীর অত্যাচার নির্যাতন ফানোর মনে বর্ণবাদ বিরোধী মনোভাবের জন্ম দেয়। মাত্র 18 বছর বয়সে তিনি পালিয়ে ডোমিনিকায় চলে যান এবং তাবেদার ফরাসি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ে অংশ নেন। পরে ইউরোপে গিয়ে তিনি ফ্রান্সের মুক্তি সংগ্রামে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্যারিস ও লিওতে তিনি চিকিৎসাশাস্ত্র ও মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। এরপর প্রথমে ফ্রান্সে ও পরে আলজেরিয়ায় মনোরোগ চিকিৎসক হিসেবে কাজ করেন। আলজেরিয়ায় মুক্তি সংগ্রামেও তিনি সক্রিয় অংশ নেন। কিছু সময়ের জন্য তিনি ঘানায় অস্থায়ী আলজেরীয় সরকারের প্রতিনিধি হিসেবেও কাজ করেন। এছাড়া তিউনিসিয়া থেকে মুজাহিদ নামে একটি পত্রিকাও সম্পাদনা করেন তিনি। ফানোর প্রথম উল্লেখযোগ্য রচনা ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক তার ফ্রান্সে অবস্থানকালেই প্রকাশিত হয় এটি। ওয়াশিংটনে চিকিৎসাধীন অবস্থায় 1961 সালের 12 ডিসেম্বর ফানো মৃত্যুবরণ করেন। সেখান থেকে পরে তার লাশ আলজেরিয়ায় এনে সমাহিত করা হয়। ফ্রান্স ফানো 1925 সালে মার্টিনিকে জন্মগ্রহণ করেন। ফ্রান্সে চিকিৎসাবিদ্যায় শিক্ষা গ্রহণের পর তিনি মনোরোগবিদ্যায় বিশেষজ্ঞতা অর্জন করেন। 27 বছর বয়সে তিনি তার প্রথম বই প্রকাশ করেন। ফরাসিদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় তাকে একটি হাসপাতালের দায়িত্ব অর্পণ করা হয়। তার সেখানকার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ তাকে বিদ্রোহীদের সহমর্মী করে তোলে এবং তিনি তাদের একজন সোচ্চার মুখপাত্র হয়ে ওঠেন। ওই সময় বক্ষমান বইটি এবং ইংরেজিতে আর ডাইং কলোনিয়ালিজম নামক আরেকটি বই লিখেন তিনি। স্বাধীন আলজেরিয়াতে শান্তির প্রতিষ্ঠা ফানো দেখে যেতে পারেননি। 1961 সালে আবিষ্কৃত হয় যে তিনি লিউকিমিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। কাজের প্রতি গভীর নিষ্ঠার জন্য তিনি অবসর নেননি, কিন্তু দেখা গেল বড্ড দেরি হয়ে গেছে। 1961 সালের শেষের দিকে তাকে ওয়াশিংটন নিয়ে যাওয়া হয় এবং সেই বছরই ডিসেম্বর মাসে 36 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার সমস্ত তাত্ত্বিক লেখা ফ্রান্স ফানোর বিপ্লবী চিন্তা নামক একটি বইতে সন্নিবেশিত করা হয়। এবারে শুরু করছি ফ্রান্স ফানোর এই বইটি, অর্থাৎ জগতের লাঞ্ছিত। এই বইটির একটি ভূমিকা লিখেছেন জাপল সার্ত্র। সেই ভূমিকাটি আপনাদের এখন পড়ে শোনাচ্ছি। খুব দূর অতীতের কথা নয়। পৃথিবীর লোকসংখ্যা ছিল 200 কোটি। 50 কোটি মানুষ আর 150 কোটি ভূমিপুত্র বা নেটিভ। প্রথমোক্তদের ছিল বাণী আর বাকিদের ছিল তার ব্যবহার। দুইয়ের মধ্যে ছিল আগাগোড়া কৃত্রিম ও ভাড়াটের রাজা, জমিদার আর বুর্জোয়া, যারা সংযোগ রক্ষার কাজ করত।
উপনিবেশগুলোতে সত্য ছিল নগ্ন, কিন্তু উপনিবেশিক দেশের লোকেরা তাকে আব্রুসহ দেখতে চাইত। তাদেরকে ভালোবাসতে হতো ভূমিপুত্রদের। কখনো কখনো সন্তান যেমন মাকে ভালোবাসে, তার মতো ইউরোপীয় এলিট একটি ঔপনিবেশিক এলিট তৈরির কাজ হাতে নিয়েছিল। তারা সম্ভাবনাময় যুবকদের বেছে নিত, গনগনে লাল লোহার ছ্যাঁকা দিয়ে চিহ্ন দেওয়ার মতো পাশ্চাত্য সংস্কৃতির নীতিমালা দিয়ে তাদের চিহ্নিত করে দেয়া হতো। গুরুগম্ভীর মহান আর ঝাঁঝালো শব্দাবলী দিয়ে তাদের মুখগহ্বর পূর্ণ করে দেয়া হতো, যা দাঁতে বাজত। উপনিবেশবাদী দেশে স্বল্পকালীন অবস্থানের পর ধোপদুরস্ত করে তাদেরকে পাঠানো হতো নিজের দেশে। সেই চলমান মিথ্যার প্রতিমূর্তিদের পক্ষে তাদের ভাইদেরকে বলার মতো আর কিছুই অবশিষ্ট থাকত না। তারা শুধু প্রতিধ্বনি করত। প্যারিস, লন্ডন, আমস্টারডামে আমরা উচ্চারণ করতাম পার্থানন ভ্রাতৃত্ব, আর আফ্রিকা অথবা এশিয়ার কোথাও কণ্ঠ খুলে যেত থানন্ত্রিত্ব। সেটা ছিল স্বর্ণযুগ। অবসান ঘটেছিল তার। কণ্ঠ আপনাতেই খুলে গিয়েছিল। পিধাভো আর কালো কণ্ঠগুলো তবু আমাদের মানবতাবাদের কথা বলতো, কিন্তু তা শুধু আমাদের অমানসিকতাকে নিন্দা করার জন্য। প্রথম প্রথম আমরা এই সব ভদ্র ক্ষুব্ধ বক্তব্যকে নির্বিকার চিত্তে গর্বিত বিস্ময়ের সাথে শুনতাম। আশ্চর্য, তারা নিজেরাই কথা বলতে পারে। দেখো আমরা তাদের কেমন তৈরি করেছি। যেহেতু তারা অভিযোগ তুলেছে যে আমরা তাদের বিশ্বাসভাজন হইনি, সেহেতু আমাদের সন্দেহের কোনো কারণ ছিল না যে তারা আমাদের আদর্শ গ্রহণ করবে না। আরও ব্যাপার ছিল, ইউরোপ তার মিশনে বিশ্বাসী ছিল। তারা এশিয়াকে সভ্য করেছিল এবং এক নতুন প্রজন্মের সৃষ্টি করেছিল, গ্রিক ল্যাটিন ভাবাপন্ন নিগ্রো প্রজন্ম। বিষয়ী লোক হিসেবে শুধু আমাদের নিজেদের মধ্যে আমরা আরও বলাবলি করতে পারি, যত পারুক হল্লাচিল্লা করুক না তারা, এতে তাদের অনুভূতি শান্ত হবে। যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না। তারপর দৃশ্যপটে আগমন ঘটল একটা নতুন প্রজন্মের। তারা ব্যাপারটাকে বদলে দিল। অবিশ্বাস্য ধৈর্যের সঙ্গে এই প্রজন্মের লেখক এবং কবিবৃন্দ আমাদের কাছে ব্যাখ্যা করতে চেষ্টা করল যে আমাদের মূল্যবোধ আর তাদের জীবনের বাস্তবতা মেলে না। তারা তাকে পুরোপুরি প্রত্যাখ্যানও করতে পারে না, মেলাতেও পারে না। মোটামুটি তারা যা বলতে চাইল তা হচ্ছে, তোমরা আমাদেরকে দিয়ে যা করাতে চাইছো তা বিকৃত। তোমাদের মানবতাবাদ দাবি করে যে আমরা অন্য সব মানব গোষ্ঠীর সাথে একীভূত, কিন্তু তোমাদের জাতিগত বৈষম্যমূলক পদ্ধতি আমাদের দূরে ঠেলে দেয়। স্বাভাবিক চিত্তে আমরা তাদের কথা শুনে গেলাম। ঔপনিবেশিক প্রশাসকদেরকে হেগেল পড়ার জন্য বেতন দেয়া হয় না, আর সেজন্য হেগেল বড় একটা তারা পড়েও না। কিন্তু তাদের অস্বস্তিকর বিবেক তাদের নিজেদের দ্বন্দ্বের মধ্যে আটকা পড়ে গেছে। এ কথা বুঝতে দার্শনিকের দরকার হয় না। তাদের কোনো গতি নেই, সুতরাং চলুন তাদের অস্বস্তিকে বাড়িয়ে তুলি। এতে কিছুই লাভ হবে না, যদিও শুধু কথাই বাড়বে। কিছু যদি হতো তবে তা হতো একত্রীকরণ, যার কথা বিশেষজ্ঞরা বিলাপ করে বলে থাকেন। অবশ্যই এটা মেনে নেবার কোনো কারণ নেই। এই কাঠামো চরম শোষণের ওপর প্রতিষ্ঠিত, তাহলে তা ভেঙে গুড়িয়ে যাবে। কিন্তু তাদের নাকের সামনে মূলো ঝুলিয়ে রাখাই যথেষ্ট, তারা গিলবেই। আর বিদ্রোহের ব্যাপারে একেবারে মাথা না ঘামালেও চলবে। কোনো ভূমিপুত্রের কি মাথা খারাপ হয়েছে শুধু ইউরোপীয় হবার জন্য ইউরোপের সুন্দর সন্তানগুলোকে খুন করতে যাবে? সংক্ষেপে আমরা এইসব সান্ত্বনার অতীত ভাবনাগুলোকে উৎসাহিত করেছিলাম এবং ভেবেছিলাম কোনো একজন নিগ্রোকে একবার যদি প্রিগণক পুরস্কার দেয়া যায়, মন্দ কি? সেটা ছিল ৩৯-এর আগের ব্যাপার। ১৯৬১। কান পেতে শুনুন। বন্ধা মন্ত্র আর ঘৃণ্য অনুকরণের সময় নষ্ট করে লাভ নেই। ইউরোপ ছেড়ে যাও। এখানে তারা মানুষ সম্পর্কে কথার খই ফোটায়, কিন্তু যেখানেই মানুষের দেখা পায় হত্যা করে তাদের। রাস্তার প্রতি কোণে, পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে, শতাব্দীর পর শতাব্দী তারা প্রায় পুরো মানবজাতিকে তাদের তথাকথিত আধ্যাত্মিক অভিজ্ঞতার নামে শ্বাসরুদ্ধ করে মেরেছে। এই স্বর ভিন্ন স্বর। কার এমন সাহস এভাবে কথা বলে? তিনি একজন আফ্রিকান প্রাক্তন ভূমিপুত্র, তৃতীয় বিশ্বের একজন মানুষ।
তিনি আরও বলেন, ইউরোপ এখন এমন উন্মাদ ও হঠকারী জীবনযাপন করছে যে তা তাকে পুরোপুরি রসাতলে নিয়ে যাচ্ছে। দূরে থাকাই আমাদের মঙ্গল। অন্য কথায়, তার দিন শেষ। এটি একটি সত্য যা বলতে মধুর শোনায় না, কিন্তু এ ব্যাপারে আমরা নিঃসন্দিহান। ইউরোপীয়গণ, আমাদের পায়ের তলায় কি মাটি আছে? একটা ব্যাপার আলাদা করে দেখতে হবে। উদাহরণস্বরূপ, যখন একজন ফরাসি আরেকজন ফরাসিকে বলে, দেশটাকে শেষ করে দিল, তখন আমার মনে হয়েছে এটা আবেগের অভিব্যক্তি, যা ভালোবাসা আর রাগে গনগন করছে। 1930-এর আগে এমনটা ছিল প্রাত্যহিক ব্যাপার। এ ব্যাপারে বক্তা নিজেকেও অন্যান্য দেশবাসীর সাথে যুক্ত করে। এরপর তিনি যা বলেন তা হচ্ছে যদি না, অর্থ অতিশয় সোজা, আর কোনো ভুল করা চলবে না। তার উপদেশ নির্দেশ যদি অক্ষরে অক্ষরে মেনে না চলা যায়, তবে ধ্বংস হয়ে যাবে দেশ। সংক্ষেপে এটা হচ্ছে একটা ভীতি প্রদর্শন, যার সাথে যুক্ত থাকে একটা উপদেশ। এ সকল মন্তব্য খুব দুঃখজনক নয়, কারণ তাদের উৎস হচ্ছে জাতীয় আত্মবাদিতা। অন্যদিকে ফানো যখন বলেন যে ইউরোপ তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তিনি যা করেন তা হচ্ছে রোগ নির্ণয়, বিপদ সংকেত বাজানো নয়। ইউরোপকে নিজের রোগমুক্তির কোনো উপায়ও তিনি বাতলে দেন না। অলৌকিক ঘটনা ঘটতে শোনা যায়, বাহ্যিক প্রমাণ, চাক্ষুষ লক্ষণের ভিত্তিতে তিনি সার্টিফিকেট দেন যে ইউরোপ মুমূর্ষু। ইউরোপের আরোগ্যের ব্যবস্থা? না, তার ভাবনার অন্য আরেক জিনিস আছে। ইউরোপ মরল কি বাঁচল তাতে তার কিছুই যায় আসে না, আর এজন্যই তার বই কেলেঙ্কারির জন্ম দেয়। আপনি যদি পরিহাসজড়িত বিহ্বলতার সাথে বিড়বিড় করেন, আমাদের জন্য এই বই, তাহলে কেলেঙ্কারির আসল প্রকৃতি আপনার দৃষ্টি এড়িয়ে যাবে, কারণ এতে ফানো আপনার জন্য কিছুই বলেননি। তার লেখা কারো কারো জন্য গনগনে লাল, আর আপনার ক্ষেত্রে তা হিমশীতল। তিনি প্রায়ই আপনার কথা বলেন, কিন্তু কখনো আপনার উদ্দেশ্যে কিছু বলেন না। কালো আর হলুদ গণক আর নোবেল পুরস্কার বিজয়ীরা নিঃশেষিত, উপনিবেশিত ল্যারিয়েটদের দিন শেষ। ফরাসিভাষী একজন প্রাক্তন ভূমিপুত্র সেই ভাষাকে নতুন প্রয়োজনে ভেঙে চুরে ব্যবহার করেন এবং শুধু উপনিবেশিতদের উদ্দেশ্যে বলেন, অনুন্নত দেশের ভূমিপুত্ররা এক হও। কি অধপতন! আমাদের বাপদাদাদের জন্য আমরাই ছিলাম একমাত্র বক্তা। আমাদের ছেলেপিলেরা আর আমাদেরকে বৈধ মধ্যস্থতাকারী মনে করে না। আমরা হচ্ছি তাদের বক্তব্যের লক্ষ্য। অবশ্য ফানো মাঝে মাঝে আমাদের পরিচিত অপরাধগুলোর উল্লেখ করেন, সেতিফ, হ্যানয়, মাদাগাস্কার, কিন্তু সেগুলোকে নিন্দে করে তিনি কালক্ষেপ করেন না, তিনি তাদের ব্যবহার করেন। তিনি যখন উপনিবেশবাদের কৌশলের উপর আলোকপাত করেন, উপনিবেশিক এবং উপনিবেশিত দেশের লোকদের যুক্ত রাখার কথা এবং দ্বন্দ্বের জটিল প্রক্রিয়ার কথা বলেন, তখন তার লক্ষ্য হচ্ছে তার ভ্রাতৃবৃন্দ। আমাদের খেয়াল আমাদেরকে হারিয়ে দেওয়ার ব্যাপারে শিক্ষাদানই তার উদ্দেশ্য। সংক্ষেপে বলা যায়, তার বক্তব্যের মধ্যে তৃতীয় বিশ্ব নিজেকে খুঁজে পায় এবং নিজের কথা বলে। আমরা জানি যে তৃতীয় বিশ্ব কোনো সমরূপ বিশ্ব নয়। আমরা আরও জানি যে সেখানে এখনও দাসত্ব শৃঙ্খলাবদ্ধ লোকজনের দেখা মেলে। তাদের সাথে আরও দেখা মেলে এমন সব মানুষের যারা সার্বভৌমত্ব অর্জনের প্রচেষ্টা চালাচ্ছে। সেই সাথে আছে আরও মানুষ যারা পুরোপুরি স্বাধীনতা লাভ করেছে, কিন্তু সাম্রাজ্যবাদী আগ্রাসনের সার্বক্ষণিক ভয়ের ভেতর দিন কাটাচ্ছে। ঔপনিবেশিক ইতিহাসে এই ভিন্নতার জন্ম, অন্য কথায় নিপীড়নে। এ কাজে উপনিবেশিক মাইনে করা কিছু সামন্ত শাসক কুশেছে। কোনো কোনো ক্ষেত্রে সে শাসন আর বিভক্তির মাধ্যমে আগাগোড়া কৃত্রিম দেশীয় বুর্জোয়া শ্রেণী সৃষ্টি করেছে। কোনো কোনো জায়গায় সে চালিয়েছে দ্বৈত খেলা, উপনিবেশে স্থাপন করা হয়েছে বসতি, আর শোষণ করা হয়েছে উপনিবেশিতদের। এইভাবে ইউরোপ বিভক্তি আর বিবদমান গ্রুপের সংখ্যা বাড়িয়ে তুলেছে, শ্রেণীগুলোকে এবং গোষ্ঠীগত কুসংস্কারকে গড়ে তুলেছে এবং সর্বশক্তি খরচ করে উপনিবেশিত সমাজের স্তরবিন্যাস ঘটিয়েছে এবং তাকে পাকাপোক্ত করার চেষ্টা চালিয়েছে। ফানো কিছুই লুকোননি। আমাদের সাথে সংগ্রাম করতে হলে প্রাক্তন উপনিবেশগুলোকে তাদের নিজেদের মধ্যে সংগ্রাম করতে হবে, অথবা বলা চলে
এই দুই সংগ্রাম একই সংগ্রামের অংশ। যুদ্ধের উত্তাপে সমস্ত অভ্যন্তরীণ দেয়ালই ভেঙে পড়ে। ব্যবসায়ী আর দোকানদারদের পুতুল বুর্জোয়া, সর্বদা সুবিধাজনক অবস্থানে অবস্থিত নগরের সর্বহারা, বস্তিময় শহরের লুম্পেন সর্বহারা গ্রামের জনতার সাথে এক কাতারে শরিক হয়ে পড়ে। জাতীয় বিপ্লবী বাহিনীর নিশ্চিত উৎস গ্রামের জনতার সংগ্রামের সাথে তারা একাত্ম হয়ে যায়। যে সকল দেশে উপনিবেশবাদ জোর করে উন্নতি আটকে রেখেছে, সে সকল দেশে কৃষকরা জেগে উঠলে তড়িৎ একটি বিপ্লবী শ্রেণীতে রূপান্তরিত হয়ে যায়, কারণ তারা নগ্ন অত্যাচারের স্বরূপ জানে এবং শহরের শ্রমিকদের চেয়ে বেশি দুঃখ কষ্ট ভোগ করে, আর ক্ষুধায় মৃত্যুবরণ করার হাত থেকে রক্ষা পাবার জন্য সকল বিদ্যমান কাঠামো পুরোপুরি ধ্বংসের দাবি জানায়। জয়লাভ করতে হলে জাতীয় বিপ্লব অবশ্যই সমাজতান্ত্রিক হতে হবে। যদি তার গতিপথ সংক্ষিপ্ত করা হয়, যদি দেশীয় বুর্জোয়ারা ক্ষমতা দখল করে নতুন রাষ্ট্রটি তার বাহ্যিক সার্বভৌমত্ব সত্ত্বেও সাম্রাজ্যবাদীদের খপ্পরে থেকে যায়। কাতাঙ্গার উদাহরণ এ ব্যাপারে বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় বিশ্বের ঐক্য এখনও লাভ করা যায়নি। এগিয়ে চলছে কাজ। আগের মতো স্বাধীনতার পরও কৃষকদের নেতৃত্বের প্রতি দেশে সকল উপনিবেশিত জনতার ঐক্যবদ্ধ হবার কাজ। এটাই ফানো তার আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকার ভাইদের ব্যাখ্যা করে বোঝাতে চান। সর্বত্রই একসাথে আমাদের বিপ্লবী সমাজতন্ত্র অর্জন করতে হবে, নইলে একে একে আমরা আমাদের প্রাক্তন প্রভুদের দ্বারা পরাজিত হব। তিনি কোনো কিছুই লুকান না। দুর্বলতা, বিভেদ, অস্পষ্টতা কিছুই না। কোথাও হয়তো আন্দোলন ভুলভাবে শুরু হয়েছে, আবার কোথাও প্রাথমিক সাফল্য লাভের পর তা গতি হারিয়ে ফেলেছে। কোথাও বা আন্দোলন থেমে গেছে, যা আবার শুরু করতে হলে কৃষকদেরকে তাদের বুর্জোয়াদের উল্টে ফেলে দিতে হবে। পাঠককে শক্তভাবে ভয়ঙ্কর সব বিভ্রান্তির বিরুদ্ধে তৈরি করে তোলা হয়। নেতা ও ব্যক্তি পূজার বিরুদ্ধে, পাশ্চাত্য সংস্কৃতি এবং সমভাবে ভীতিকর আফ্রিকার অতীত সংস্কৃতির গোধূলি আলোতে প্রত্যাবর্তনের বিরুদ্ধে তাদের সচেতন করা হয়। বিপ্লবের সংস্কৃতি হচ্ছে একমাত্র সত্যিকারের সংস্কৃতি। তার মানে নিয়ত রূপ লাভ করছে তা। ফানো গলা ছেড়ে কথা বলেন। আমরা ইউরোপীয়রা তার কণ্ঠ শুনতে পাই। আপনার হাতে এই বইই তার প্রমাণ। তাহলে কি ফানোর এই ভয় নেই যে ঔপনিবেশিক শক্তি তার সদিচ্ছার সুযোগ নিতে পারে? না, তিনি কোনো কিছুকেই ভয় পান না। আমাদের পদ্ধতি সেকেলে, সেটা কখনো কখনো মুক্তিকে বিলম্বিত করতে পারে বটে, কিন্তু রুখতে পারে না। আর ভাববেন না যে আমরা আমাদের পদ্ধতি বদলাতে পারি। নয়া উপনিবেশবাদ হচ্ছে ঔপনিবেশিক দেশগুলোর অলস স্বপ্ন, শুধু গরম হাওয়ার ফানুস। তৃতীয় শক্তির কোনো অস্তিত্ব নেই, আর যদি তা থেকেও থাকে তারা মেকি বুর্জোয়ারাই। তাদেরকে উপনিবেশবাদ ইতোমধ্যে গদিনশীল করেছে। আমাদের ম্যাকিয়াভেলিয়ানবাদ জাগ্রত বিশ্বে আর কি খেল দেখাবে? একের পর এক আমাদের মিথ্যাচার ভুল লুণ্ঠিত হয়েছে। বসতকারদের একটাই আশ্রয়, অর্থাৎ স্যাটলার, নগ্ন শক্তি, যদি তা তাদের আয়ত্তে থাকে। ভূমিপুত্রদের একটাই পথ, দাসত্ব এবং প্রভুত্ব। আপনি ফানোর বই পড়লেন কি পড়লেন না, তাতে তার কি এলো গেল? তিনি তার ভাইদের কাছে আমাদের পুরনো কৌশল প্রত্যাখ্যানের জন্য বলছেন, এবং তিনি জানেন যে আমাদের ঝুলিতে আর কিছুই নেই। তাদেরকে তিনি বলেন, আমাদের মহাদেশগুলোতে ইউরোপ থাবা মেরেছে। যতক্ষণ না তারা তাদের হাত গুটায়, আমাদেরকে তাদের আঙ্গুলে আঘাত হানতে হবে। এটাই সুসময়। সবার অগোচরে বাজারটি এলিজাবেথভিল অথবা আলজেরিয়ার পাহাড়ি এলাকায় আর কিছুই ঘটবে না। বিবদমান ব্লকগুলো বিরোধী পক্ষ সমর্থন করে পরস্পরকে অকেজো করে রেখেছে। চলো, এই পক্ষাঘাতের সুযোগ নেই। প্রথমবারের মতো শাশ্বত সত্যে আমাদের অভিযান ঘটিয়ে চলো ইতিহাস রচনা করি। চলো শুরু করি যুদ্ধ। যদি আর কোনো অস্ত্র না থাকে, তবে পড়ে থাকা ছুরিই যথেষ্ট। ইউরোপীয়রা, এই বইয়ের পাতা আপনাকে খুলতেই হবে, আর প্রবেশ করতে হবে এর ভেতরে। অন্ধকারে কয়েক পদক্ষেপের পর দেখতে পাবেন একটি অগ্নিকুণ্ডলীর চারপাশে জড়ো হয়ে বসেছে অপরিচিত লোকজন। আরও এগিয়ে আসুন, কান পেতে শুনুন। তারা আলোচনা করছে তাদের নিয়তির কথা, যা তারা আপনাদের ব্যবসা কেন্দ্র আর তার পাহারাদার ভাড়াটে সৈন্যদের সাথে বোঝাপড়া করে গড়ে তুলবে। সম্ভবত তারা আপনাকে দেখতে পাবে,
কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে থাকবে, এমনকি তাদের কণ্ঠস্বর নিচু না করেই। এই নির্বিকারত্ব চোখে থাকে। তাদের বাপদাদারা ছিল ছায়াবৎ প্রাণী, আপনার দাস, মৃত আত্মা। তাদেরকে যিনি আলোর ছটা দেখিয়েছিলেন, সে ছিলেন আপনি। তারা শুধু আপনার সাথেই কথা বলতে সাহস করত, এবং আপনি কখনো তাদের এইসব খাপছাড়া কথাবার্তার জবাব দেবার প্রয়োজন বোধ করেননি। তাদের ছেলেপিলেরা আপনাকে অগ্রাহ্য করে। একটি অগ্নিকুণ্ডলী তাদের উষ্ণতা দেয়, তাদের চারপাশে আলো ফেলে, এবং সেই অগ্নিকুণ্ডলী আপনি প্রজ্বলিত করেননি। এখন একটা সম্মানজনক দূরত্বে আপনিই বোধ করবেন আপনি অন্ধকারাচ্ছন্ন, ঠান্ডায় বরফ কঠিন। ঘুরে ঘুরে দেখুন, এই ছায়াগুলো থেকে যখন একটা নতুন সকালের জন্ম হবে, তখন যাকে খাপছাড়া মনে হবে সে হচ্ছেন আপনি নিজে। এক্ষেত্রে আপনি হয়তো বলবেন, বইটা ছুঁড়ে ফেলে দিলেই হলো। যদি আমাদের জন্য লেখা না হয় তবে এই বই পড়া কেন? দুটি কারণে পড়তে হবে এ বই। প্রথমত, ফানো তার ভাইদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে দেন এবং বুঝিয়ে দেন কি ব্যবস্থার জন্য আমরা নিজেদের থেকে বিচ্ছিন্ন। এর সুযোগ নিন, সত্য আর বাস্তবতার আলোতে নিজেদেরকে চিনে নিন। আমাদের সৃষ্ট ক্ষত আর নিজেদের পায়ের শিকল দিয়ে এই অত্যাচারিতরা আমাদের চিনেছে, আর তারই ফলে তাদের সাক্ষ্য হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এটাই যথেষ্ট যে তারা আমাদের দেখিয়ে দেন আমরা তাদের কি ক্ষতি করেছি, যার ফলে আমরা বুঝতে পারি আমরা নিজেদের জন্য কি পরিণতি ডেকে এনেছি। কিন্তু এর কি কোনো প্রয়োজন আছে? আছে, কারণ ইউরোপ এখন মৃত্যুর দ্বার প্রান্তে। কিন্তু আপনি হয়তো বলবেন, আমরা তো মূল দেশে বাস করি এবং আমরা তার বাড়াবাড়িকে সমর্থন করি না। সত্যি যে আপনি বসতকার নন, কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম নন, কারণ এ ব্যাপারে যারা অগ্রণী তারা আপনারই লোক। আপনি তাদেরকে সমুদ্রের ওপারে পাঠিয়েছেন এবং আপনাকেই তারা ধনী করেছে। আপনি তাদেরকে শাসিয়েছেন, তারা যদি মাত্রাতিরিক্ত রক্তপাত ঘটায় তাদেরকে বর্জন করবেন। আর ধরা যাক যদি তা করেই থাকেন, তবে এমনভাবে করেছেন যেভাবে করে থাকে কোনো কোনো রাষ্ট্র, বিদেশে পোষা দাঙ্গাবাজ, হাঙ্গামা সৃষ্টিকারী স্পাই। যখন তারা ধরা পড়ে তখন তাদের বর্জন করা হয়। আপনি এত উদার, এত মানবিক, শিল্প সংস্কৃতির প্রতি আপনার এত বাড়াবাড়ি ধরনের শ্রদ্ধাভক্তি যে তা কৃত্রিমতার পর্যায়ে পড়ে। আর আপনি ভান করেন যে উপনিবেশগুলো যে আপনাদের দখলে তা আপনি ভুলে গেছেন, আর সেখানে আপনার নামে মানুষকে হত্যা করা হচ্ছে তা আপনি জানেন না। ফানো তার কমরেডদের কাছে ঔপনিবেশিক দেশের লোকজন এবং উপনিবেশে তাদের প্রতিনিধিদের গাঁটছাড়ার ব্যাপার ফাঁস করে দেন। সাহস করে এই বই পড়ুন, কারণ প্রথমত এই বই আপনাকে লজ্জিত করবে। আর লজ্জা হচ্ছে এমন একটি ব্যাপার মার্কস যাকে অভিহিত করেছেন একটি বিপ্লবী চেতনা বলে। শুনুন, আমি নিজেও ব্যক্তিগত মোহের ঊর্ধ্বে উঠতে পারিনি। আমিও আপনাকে বলি, সব শেষ হয়ে যাবে যদি না। একজন ইউরোপীয় হিসেবে আমি শত্রুর বই চুরি করে এনেছি এবং ইউরোপের প্রতিকারের উপায় বের করেছি। যতটুকু পারা যায় একে কাজে লাগান। তারপর হচ্ছে দ্বিতীয় কারণ, যদি আপনি সরেলের ফ্যাসিস্ট বক্তব্য বাদ দেন, তবে দেখতে পাবেন যে অ্যাঙ্গেলসের পর ফানোই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইতিহাসের গতিধারাকে দিনের পরিষ্কার আলোতে মেলে ধরেছেন। আর তাছাড়া আপনার ভাববার কোনো কারণ নেই যে উগ্র স্বভাব বা অসুখী শৈশব ফানোর অস্বাভাবিক সহিংসতার ঝোঁক তৈরি করেছে। তিনি বাস্তবতার ভাষ্যকার হিসেবে কাজ করেন মাত্র, এটাই কথা। এটাই যথেষ্ট উপায়। এভাবেই তিনি গড়ে তোলেন দ্বন্দ্ব, যা তার এমনকি সমভাবে আমাদের অস্তিত্বের জন্য দায়ী, আর যাকে উদারপন্থী ভণ্ডামি আপনার কাছ থেকে লুকিয়ে রাখে। গত শতাব্দীতে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা শ্রমিকদেরকে অর্থলোলুপ জীব হিসেবে দেখত। তাদের লোভী বাসনার জন্য তারা শ্রমিকদেরকে স্বেচ্ছাচারী করে তুলেছিল। কিন্তু এই মহান বর্বরগুলোকে নিজেদের প্রজাতির বলে ঘৃণা করার ব্যাপারে তারা যত্নবান ছিল, অথবা কম করে হলেও তারা তাদেরকে মুক্ত মানুষ বলে গণ্য করত। তার মানে শ্রম বিক্রির ব্যাপারে তারা স্বাধীন, এই ছিল তাদের মনোভাব। ইংল্যান্ডের মতো ফ্রান্সেও মানবতাবাদ বিশ্বজনীন বলে দাবি করত। বেকার শ্রমিকদের বেলায় ব্যাপারটা পুরোপুরি উল্টো। কোনো চুক্তির বালাই নেই তাতে, অধিকন্তু উত্তরাসন তো অবশ্যই আছে, যার ফলে অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে চলে।
বিদেশে আমাদের সৈন্যরা দেশের বিশ্বজনীনতা ছুঁড়ে ফেলে দিয়ে মানব গোষ্ঠীর ওপর বর্বরতার প্রয়োগ ঘটায়। যেহেতু কাউকে আটকে রাখলে, ডাকাতি করলে অথবা হত্যা করলে অপরাধ সংঘটিত হয়, তাই তারা এই নীতি প্রতিষ্ঠা করে যে ভূমিপুত্ররা কেউ আমাদের নিজেদের লোক নয়। আমাদের আক্রমণকারী সৈন্যদের মিশন হল এই বিমূর্ত নিশ্চয়তাকে কার্যে পরিণত করা। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে দখলকৃত দেশের লোকজনকে উন্নত বানরের পর্যায়ে নামিয়ে আনার জন্য, যাতে করে বসতকার কর্তৃক তাদের প্রতি ভারবাহী পশুর ন্যায় ব্যবহারকে ন্যায্য করে তোলা যায়। উপনিবেশগুলোতে সহিংসতার উদ্দেশ্য শুধু কৃতদাসদের দূরে সরিয়ে রাখাই নয়, সহিংসতার দ্বারা তাদেরকে অমানসিক করে তোলাও এর উদ্দেশ্য। তাদের ঐতিহ্যকে মুছে ফেলার জন্য, তাদের ভাষার বদলে আমাদের ভাষা চালু করার জন্য এবং আমাদের সংস্কৃতি তাদের না দিয়ে তাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য সব রকম উদ্দেশ্য গ্রহণ করা হয়। শুধু শারীরিক অবসাদই তাদেরকে হতবুদ্ধি করে দেয়। ক্ষুধার্ত রুগ্ন অবস্থায় তাদের যদি কোনো শক্তি বাকিও থাকে, ভয় তাকে নিঃশেষ করে দেয়। কৃষকদের দিকে তাক করা আছে বন্দুক। সিভিলিয়ানরা আসে তাদের জমি দখল করার জন্য, চাবুক মেরে তাদের জন্য জমি আবাদ করানোর উদ্দেশ্যে। সে যদি বাধা দেয়, সৈন্যরা গুলি চালায়, আর মৃত্যুর কোলে ঢলে পড়ে তার দেহ। আর যদি কথা শুনে, অধপতিত করে সে নিজেকে এবং কোনো ক্রমেই সে আর মানুষ থাকে না। লজ্জা এবং ভয় তার অস্তিত্বকে গ্রাস করে এবং তার ভেতরের মানুষটিকে খান খান করে দেয়। এই ব্যাপারটি করা হয় জাঁকজমকের সাথে, বিশেষজ্ঞদের দ্বারা। মনস্তাত্ত্বিক সেবা এমনকি মগজ ধোলাই তখনও প্রতিষ্ঠিত হয়নি, এবং তারপরও এত প্রচেষ্টার সত্ত্বেও কোথাও তাদের উদ্দেশ্য সফল হয়নি। কঙ্গোতে নয়, যেখানে নিগ্রোদের হাত কেটে দেয়া হয়েছে। আঙ্গোলাতেও নয়, যেখানে এই কিছুদিন আগেও সোচ্চার লোকদের মুখে কুলুপ লাগিয়ে বন্ধ করে দেবার জন্য ঠোঁট সেলাই করে দেয়া হতো। আমি বলি না যে একজন মানুষকে পশুতে পরিণত করা অসম্ভব। আমার শুধু বক্তব্য হলো, তাকে খুব বেশি দুর্বল করা ছাড়া সেটা সম্ভব নয়। পেটানোই যথেষ্ট নয়, ক্ষুধাকে আরও প্রকট করে তুলতে হবে, এবং সেটাই কৃতদাসত্বের অসুবিধা। যখন আপনি আপনার নিজের প্রজাতির একজনকে পোষ মানান, আপনি তার কর্মক্ষমতাকে খর্ব করেন, এবং তাকে যত কম বেতনই দেন না কেন, তা একজন বাড়ির চাকরের রোজগারের চেয়ে বেশি দাঁড়ায়। এজন্য বসতকাররা মাঝপথে ইস্তফা দেয়, ফলে ভূমিপুত্ররা না হয় মানুষ, না হয় পশু। মার খাওয়া, অভুক্ত, পীড়িত, ভীত, কিন্তু শুধু একটা সীমা পর্যন্ত। কালো, হলুদ, সাদা, সে যাই হোক না কেন, সর্বদাই তার চরিত্রের একটা লক্ষণ দেখা যায়। সে ধূর্ত, কুঁড়ে এবং তস্কর। সে এমনি এমনি বেঁচে থাকে এবং একমাত্র সহিংসতাই বুঝে। বেচারি বসতকার, এখানে তার দ্বন্দ্ব একেবারে নগ্ন, জাঁকজমকহীন। তার উচিত যাদের কাছ থেকে সে লুট করছে তাদেরকে হত্যা করা, কিন্তু তার সম্ভব না, যেহেতু তাদেরকে আরও শোষণ করতে হবে। যেহেতু হত্যাকে সে গণহত্যায় এবং দাসত্বকে পশুবধ অধপতনে নিয়ে যেতে পারে না, তাই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যন্ত্র উল্টো কাজ করে এবং একটা অকাট্য অবশ্য গতি তাকে বিউপনিবেশনের দিকে ঠেলে দেয়, অর্থাৎ ডিকলোনাইজেশন। কিন্তু ব্যাপারটা তক্ষুনি ঘটে না। প্রথম প্রথম ইউরোপীয় রাজত্ব চলতে থাকে। সে ইতিমধ্যেই যুদ্ধে হেরে গেছে, কিন্তু তা সুস্পষ্ট নয়। সে এখনো জানে না যে ভূমিপুত্ররা শুধু অর্ধদেশীয়। তারা কথা শুনলে মনে হবে যে সে ভূমিপুত্রদের সাথে দুর্ব্যবহার করছে, তাদের মধ্যে প্রথিত দুষ্ট প্রকৃতিকে দমন বা নষ্ট করার জন্য, যাতে 3 পুরুষ পরে এই ক্ষতিকর স্বভাব দেখা না দেয়। দুষ্ট প্রকৃতি বলতে কি বোঝায়? যে দুষ্ট প্রকৃতি কৃতদাসকে তার প্রভুকে হত্যা করার দিকে পরিচালিত করে। সে কি এক্ষেত্রে তার নিষ্ঠুরতাকে উল্টো তার নিজের ওপর প্রয়োগ করাকে চিনতে পারে না? এই লাঞ্ছিত কৃষকদের বর্বরতার মধ্যে সে বসতকারদের বর্বরতার চিহ্ন কি দেখতে পায় না, যা এই কৃষক তাদের শরীরের প্রতিটি অঙ্গে শুয়েছে এবং যার কোনো ঔষধই নেই? কারণটা খুব সোজা। এই স্বেচ্ছাচারী লোকটি তার একচ্ছত্র ক্ষমতায় উন্মাদ এবং তা হারানোর ভয়ে ভীত। সে স্পষ্ট করে স্মরণ করতে পারে না যে সে একসময় মানুষ ছিল। সে নিজেকে চাবুক অথবা বন্দুক হিসেবে ধরে নেয়। তার প্রতিটি জন্মে যে ছোট লোকদেরকে তাদের প্রতিবর্তী ক্রিয়ায় অর্থাৎ রিফ্লেক্স নিয়ন্ত্রণের দ্বারা পোষ মানানো যাবে, এ ব্যাপারে তার হিসেব থেকে সে মানুষের স্মৃতি আর তার উপর অনপনেয় ছাপ বাদ দিয়ে রাখে।
এবং সর্বোপরি এমন কিছু বাদ থাকে যা সে কখনো জানত না। আমরা আসলে যা তাই হয়ে উঠি, শুধু অন্যরা আমাদেরকে যা বানিয়েছে তার মৌলিক এবং আমূল প্রথিত অগ্রাহ্যতার মাধ্যমে। আমরা কি তিন পুরুষের কথা বলেছিলাম? দ্বিতীয় পুরুষ শুধু চোখ মেলতে শুরু করেছে আর দেখেছে তাদের পিতাদের চাপকানো হচ্ছে। মনোরোগ বিদ্যার ভাষায় তারা জীবনের জন্য ক্ষতবিক্ষত। কিন্তু এই উপর্যুপরি নতুন নতুন আগ্রাসন তাদেরকে বশে না এনে একটি অসহনীয় দ্বন্দ্বে ঠেলে দেয়, যার জন্য ইউরোপীয়দেরকে আজ হোক কাল হোক মূল্য দিতে হবে। তারপর যখন ভাঙচুরের কাল আসবে, যখন তারা শিখবে লজ্জা, ক্ষুধা আর বেদনা কি, তখন তাদের মধ্যে উদ্বেলিত হবে আগ্নেয়গিরির মতো বিদ্বেষ, যার শক্তি তাদের ওপর প্রয়োগ করা চাপের সমান। আপনাদের বক্তব্য হচ্ছে তারা সহিংসতা ছাড়া কিছুই বোঝে না, তাই না? অবশ্যই প্রথম পর্যায়ে সহিংসতা শুধু বসতকারদের, কিন্তু শীঘ্রই এটাকে তারা আপন করে নেবে। তার মানে আয়নার দিকে এগুলে আমাদের প্রতিবিম্ব যেমন এগিয়ে আসে, তেমনি সহিংসতা আমাদের দিকে তেড়ে আসবে। এ ব্যাপারে কোনো ভুল করবেন না যে এই প্রচণ্ড ক্রোধ, এই বিদ্বেষ এবং উত্তেজনার মাধ্যমে, তাদের সদা জাগ্রত জিঘাংসার মাধ্যমে, তাদের শক্তিশালী পেশি যা তারা এগিয়ে দিতে ভয় পায় তাকে সর্বক্ষণ টান টান করে রাখার মাধ্যমে তারা মানুষ হয়ে উঠছে। এই বসতকার যারা তাদেরকে ভারবাহী পশু করে রাখতে চায়, তাদের কারণে তারা মানুষ, তাদের বিরুদ্ধে তারা মানুষ। ঘৃণা, অন্ধ ঘৃণা, যা এখনো বিমূর্ত, তাই তাদের একমাত্র সম্পদ। তাদের মনিব সেটাকে জাগিয়ে তোলে, যেহেতু সে তাদেরকে পশুর পর্যায়ে অধপতিত করতে চায়, কিন্তু ধ্বংস করতে পারে না এই ঘৃণা। অর্ধপথেই তাদের নিজের স্বার্থ তাকে বাধা দেয়। তাই অর্ধভূমিপুত্ররা এখনো মানুষ। অত্যাচারী শক্তি ও দুর্বলতার কারণে তাদের মধ্যে জন্ম দেয় এই মানবেতর অবস্থার একগুঁয়ে প্রত্যাখ্যানের মনোভাব। এরপর আমাদের যা ধারণা হয় তা হচ্ছে তারা অলস। অবশ্যই এটা এক ধরনের সাবোতাজ। তারা ধূর্ত, তারা চৌর্য মনোবৃত্তি সম্পন্ন। একবার ভাবুন, তাদের এই ছিচকে চুরি তো একটি প্রতিরোধের সূচনার ইঙ্গিত বহন করে, যা এখনও অসংগঠিত। এটাই শেষ নয়। তাদের মধ্যে অনেকে আছে যারা খালি হাতে বন্দুকের সামনে বুক মেলে ধরে, এরাই হচ্ছে তাদের বীর। আরও অনেকে আছে যারা ইউরোপীয়দের হত্যার মধ্য দিয়ে নিজেদেরকে মানুষ করে গড়ে তোলে। তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ডাকাত হোক আর শহীদই হোক, তাদের দুঃখ দুর্দশা ভীত সন্ত্রস্ত জনতাকে উদ্বেলিত করে। হ্যাঁ, ভীত সন্ত্রস্ত। এই নতুন পর্যায়ে ঔপনিবেশিক আগ্রাসন ভূমিপুত্রদের অভ্যন্তরে ভয়াল স্রোতের মতো অনুপ্রবেশ করে। এ কথার দ্বারা আমি শুধু সেই ভীতিকে বোঝাতে চাই না যা আমাদের অফুরান উৎপীড়নের পদ্ধতির মুখোমুখি দাঁড়িয়ে তারা বোধ করে। আমি আরও বোঝাতে চাই সেই ভীতি যা তাদের প্রচণ্ড উত্তেজনা তাদের মধ্যে সঞ্চার করে। তাদের আছে টানাপোড়েন, বুকের দিকে তাক করা আছে আমাদের বন্দুক এবং এই সব ভয়াল বাধ্যবাধকতা। আর আছে তাদের আত্মার গভীর থেকে উত্থিত সব জিঘাংসা, যা সবসময় তারা বুঝেও উঠতে পারে না। কারণ তাদের নয়, বরং প্রথম প্রথম আমাদের সহিংসতা বুমেরাং হয়ে ফিরে আসে এবং তাদের বিদীর্ণ করে। এবং এই অত্যাচারিত লোকগুলোকে প্রথমত যা করতে হয় তা হল তাদের লুকায়িত ক্রোধকে মনের গভীরে প্রথিত করে ফেলা, যা তাদের এবং আমাদের নৈতিকতার নিরিখে নিন্দনীয়, যা তাদের মানবিকতার শেষ আশ্রয়স্থল। ফানো পড়ুন, আপনি জানতে পারবেন এই অসহায়ত্বের কালে কিভাবে তাদের এই উন্মত্ত জিঘাংসা সর্বব্যাপী নির্জ্ঞান চেতনায় ব্যাপ্তি লাভ করে। এই অবদমিত ক্রোধ যদি বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পায়, তবে তা শূন্যতায় পর্যবসিত হয় এবং অত্যাচারিতদের নিজেদেরকে ধ্বংস করে। নিজেদেরকে মুক্ত করার জন্য এমনকি তারা পরস্পরকে খুনও করে। বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ ট্রাইব পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, যেহেতু তারা আসল শত্রুর মুখোমুখি হতে পারে না। তাদের বিরোধ জিয়ে রাখার ব্যাপারে আপনি ঔপনিবেশিক নীতির ওপর আস্থা রাখতে পারেন। যে লোকটি তার ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেয়, সে মনে করে চিরকালের জন্য সে সবার অধপতনের প্রতিমূর্তিকে
নিশ্চিহ্ন করে দিতে পেরেছে। যদিও এই প্রায়শ্চিত্তমূলক হত্যা তার রক্ততেষ্টা মেটায় না। আমাদের মেশিন গানের মুখে তাদের অগ্রযাত্রাকে রুখবার উপায় হচ্ছে শুধু আমাদের লাভের জন্য তাদের কাজ করা। এতে নিজেদেরকে অমানবিক করার প্রক্রিয়াকে তারা নিজেরাই ত্বরান্বিত করবে। এই প্রক্রিয়া তাদের দ্বারা প্রত্যাখ্যাতও বটে। কৌতূহলী দৃষ্টির সামনে ঐন্দ্রজালীয় বাঁধ তৈরি করে ভূমিপুত্ররা নিজেদের জন্য সবচেয়ে বড় প্রতিরোধ ব্যবস্থা প্রস্তুত করে। কোনো কোনো সময় পুরনো এবং ভয়াল কিংবদন্তিকে পুনরুজ্জীবিত করে এবং কোনো কোনো সময় বিবেকী ধর্মানুষ্ঠানে নিজেদেরকে আবদ্ধ করে। এভাবেই একজন সংস্কারাচ্ছন্ন মানুষ তার গভীরতম প্রয়োজন থেকে পালিয়ে বেড়ায়। কিছু কিছু আচার অনুষ্ঠানে নিজেকে জড়িত করে, যা পদে পদে তাকে ব্যতিব্যস্ত রাখে। ভূমিপুত্ররা নৃত্য করে। নৃত্য তাদের ব্যথায় জমে যাওয়া পেশিকে আরাম দেয় এবং তারপর গোপনে, প্রায়ই তাদের অজান্তে, তাতে ফুটে ওঠে প্রত্যাখ্যানের ভঙ্গি, যা তারা মুখ ফুটে বলতে পারে না, এবং জিঘাংসা, যা তারা বাস্তবে রূপ দিতে সাহস পায় না। কোনো কোনো জেলায় তাদের শেষ আশ্রয়স্থল হয় দৈব শক্তির আছড়। আগে এটা ছিল সমস্ত সারল্যসহ একটা ধর্মীয় অভিজ্ঞতা, পবিত্র বস্তুর সঙ্গে ভক্তের এক ধরনের যোগাযোগ। এখন এটা হয়ে দাঁড়িয়েছে অপমান আর হতাশার বিরুদ্ধে এক ধরনের হাতিয়ার। মাম্বো জাম্বো আর যত সব দেবতারা নেমে আসে তাদের মাঝে, কর্তৃত্ব করে তাদের সহিংসতায়, আর যতক্ষণ না এই সহিংসতা নিঃশেষিত হয় ততক্ষণ আবিষ্ট রাখে তাদের। সেই সাথে এই সব মহিমামণ্ডিত দেবতা রক্ষা করে তাদের। অন্য কথায় বলা যায়, ঔপনিবেশিক ধর্মীয় বিচ্ছিন্নতা দিয়ে তারা ঔপনিবেশিক বিচ্ছিন্নতা থেকে নিজেদের রক্ষা করে। অবধারিত ফল যা দাঁড়ায় তা হল, তারা এই দুই বিচ্ছিন্নতাকে এক করে ফেলে এবং একটা আরেকটাকে জোরদার করে তোলে। তার ফলে কোনো কোনো মনোবিকারগ্রস্ত অলীক স্বপ্নদর্শী রোগী তার দৈত্য দ্বারা সর্বদা অপমানিত হবার ভয়ে ক্লান্ত হয়ে কোনো এক সময় দৈবকণ্ঠের আওয়াজ শুনতে শুরু করে, ভাবে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ব্যঙ্গবিদ্রূপের এখানেই শেষ নয়, এরপরেই শুরু হয় অভিনন্দন প্রতি অভিনন্দন জ্ঞাপন। এটা হচ্ছে এক ধরনের প্রতিরোধ, সেই সাথে যাত্রারও সমাপ্তি। অস্তিত্বের বিচ্ছিন্নতার পরিপূর্ণতা ঘটে এবং এরপর থেকেই দেখা দেয় রোগীর পাগলামি। আরও যোগ করা যায় এই ফর্দে সাবধানে বেছে নেওয়া অভাগাদের কথা, অন্য ডাকিনীতন্ত্র, পাশ্চাত্য সংস্কৃতির কথা, যা আগেই আমি বলেছি। আপনি হয়তো বলবেন, আপনি তাদের একজন হলে আর্কোপোলিসের বদলে মাম্বো জাম্বো বেছে নিতেন। ভালো কথা, আপনি অবস্থাটা আঁচ করতে পেরেছেন, কিন্তু পুরোপুরি নয়, কারণ আপনিই তাদের একজন নন, অথবা এখনও নন। নয়তো আপনি জানতেন তারা বাছবিচার করতে পারে না, তাদেরকে দুটোই গ্রহণ করতে হয়। দুই বিশ্ব, দুই ভূতে পাওয়া বিশ্ব। তারা সারা রাত উদ্দাম নৃত্য করে আর ভোরে গির্জায় প্রার্থনার জন্য সমবেত হয়। প্রতিদিন এই বিভক্তি বেড়ে চলে। আমাদের শত্রুরা তাদের দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আমাদের সহযোগী হয়ে ওঠে। তার ভাইরাও একই কাজ করে। ভূমিপুত্রদের অবস্থা হচ্ছে সন্ত্রস্তাবস্থা, যা বসতকাররা উপনিবেশিত লোকদের সম্মতিকে তাদের মধ্যে গড়ে তুলেছে এবং বজায় রাখছে। একই সাথে মানবিক অবস্থার দাবি জানানো এবং তাকে অগ্রাহ্য করা, দ্বন্দ্বটা বিস্ফোরণ মুখ। এজন্য বিস্ফোরণ ঘটেও, আপনি যেমন জানেন আমিও জানি। এবং আমরা এমন একটা সময়ে বাস করছি যখন ফিউজে আগুন দেয়া হয়েছে, যখন দ্রুত বেড়ে চলা জন্মহার সর্বগ্রাসী দুর্ভিক্ষের জন্ম দেয়, যখন এই নবাগতদের সামনে মৃত্যুর চেয়ে জীবনের বিভীষিকা বেশি ভয়ঙ্কর, তখন সহিংসতার প্রলয়ঙ্কারী বন্যা সমস্ত বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায়। আলজেরিয়া এবং অ্যাঙ্গোলায় দেখামাত্র ইউরোপীয়দের খুন করা হয়। এটা হচ্ছে বুমেরাংয়ের মুহূর্ত, সহিংসতার তৃতীয় পর্যায়। আমাদের দিকে ফিরে আসছে সহিংসতা, আঘাত হানছে আমাদেরকে, এবং আগে যেমন বুঝিনি এখনও বুঝতে পারছি না। আমাদের দ্বারাই সহিংসতার সূত্রপাত। উদারপন্থীরা হতভম্ব হয়ে গেছেন। তারা স্বীকার করেন যে ভূমিপুত্রদের সাথে আমরা যথাযথ ব্যবহার করিনি। সাধ্যের মধ্যে কিছু অধিকার ভূমিপুত্রদের দিয়ে দেয়া
বিজ্ঞজনচিত এবং মঙ্গলজনক হতো। মনুষ্য প্রজাতির স্বতন্ত্র ক্লাবে সুপারিশ ছাড়া ঢুকতে পারার অধিকার ছাড়া আর কিছু তো তারা চায় না। আর এখন কি হচ্ছে? এই বর্বর উন্মাদ বিস্ফোরণ খারাপ বসতকারদেরকে ধ্বংস করছে, তাদেরকেও রেহাই দিচ্ছে না। দেশের বামপন্থীরা অস্বস্তিকর অবস্থায় পড়েছেন। তারা ভূমিপুত্রদের আসল অবস্থাটা জানেন, যে নির্দয় অত্যাচার তাদের ওপর চালানো হয় তার ব্যাপারে তারা অবগত আছেন। তারা ভূমিপুত্রদের বিদ্রোহকে নিন্দা করেন না। তারা ভালো করেই জানেন এই অবস্থা সৃষ্টির জন্য যা যা করা দরকার সবই আমরা করেছি। কিন্তু একই সঙ্গে তারা মনে মনে ভাবেন যে সবকিছুরই একটা সীমা আছে। এই গেরিলাদের দেখিয়ে দেয়া দরকার যে তারা বীরধর্মী, তারা যে মানুষ এটা বোঝানোর জন্য এটাই হবে সবচেয়ে ভালো পন্থা। কোনো কোনো সময় বামপন্থীরা তাদের ধমকান, তোমরা বাড়াবাড়ি করছো, আমরা তোমাদের সমর্থন করি না। ভূমিপুত্ররা এই সমর্থনের থোড়াই পরোয়া করে। এই সমর্থনের কি দাম? একবার যুদ্ধের শুরুতে তারা এই নগ্ন সত্যকে দেখেছে। আমরা প্রত্যেকেই নিজেদের জন্য কিছু না কিছু করে নিয়েছি, তাদের কাছ থেকে কিছু না কিছু পেয়েছি। সাক্ষী হিসেবে কাউকে ডাকার তাদের প্রয়োজন নেই। কারো প্রতি তারা পক্ষপাতী ব্যবহার দেখাতে নারাজ। একটা মাত্র কর্তব্য পালন করতে হবে, একটা মাত্র লক্ষ্য অর্জন। তাদের যা কিছু আছে সর্বশক্তি দিয়ে উপনিবেশবাদকে ঝেঁটিয়ে বিদায় করা। আমাদের মধ্যে অধিক দূরদৃষ্টি সম্পন্ন যারা, তারা শেষ আশ্রয়স্থল হিসেবে এই কর্তব্য ও লক্ষ্যকে স্বীকার করার জন্য প্রস্তুত। কিন্তু এই শক্তি পরীক্ষায় আমাদেরকে দেখতে হবে পুরোপুরি এক অমানবিক পদ্ধতি, যা মনুষ্য গোষ্ঠীভুক্তির সনদপ্রাপ্তির জন্য এই অর্ধ মানুষগুলো ব্যবহার করবে। মনুষ্য গোষ্ঠীর স্বীকৃতি এখন তাদের দিয়ে দিন। শান্তিপূর্ণ উপায়ে তার যোগ্যতা অর্জন করার জন্য তারা প্রচেষ্টা চালাতে থাকুক। আমাদের যোগ্যতম মানুষগুলোর আত্মার গভীরে রয়েছে গোষ্ঠী সংস্কার। তাদের ফানো পড়া উচিত, কারণ ফানোই স্পষ্টভাবে দেখিয়ে দেন যে এই দুর্মর সহিংসতা শুধু ঢাকগুড়গুড় নয়, বর্বর প্রবৃত্তির পুনর্জাগরণ নয়, বিদ্বেষজাতও নয়। এটা হচ্ছে মানুষের নিজেকে নবরূপ দান। আমার মনে হয় এক সময় আমরা একই সত্যটা বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন ভুলে গেছি। কোনো ভদ্রাচরণই সহিংসতার চিহ্ন মুছে ফেলতে পারে না। শুধু সহিংসতা নিজেই তাকে শেষ করতে পারে। অস্ত্রের শক্তি দিয়ে বসতকারদের ঝেঁটিয়ে বিদায় করে ভূমিপুত্ররা তাদের ঔপনিবেশ রোগ হতে মুক্তি লাভ করে। যখন তার ক্রোধ প্রশমিত হয়, তখন সে তার হারিয়ে যাওয়া সারল্য আবার আবিষ্কার করে জানতে পারে যে সে নিজেই তার সত্তার রূপদানকারী। আর এই যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে বসে আমরা এটাকে মনে করি বর্বরতার বিজয়। অব্যর্থভাবে এই যুদ্ধে নিজে থেকেই আস্তে আস্তে বিদ্রোহী মুক্তির পথ তৈরি করে, কারণ ধীরে ধীরে তার ভেতরের এবং চারপাশের ঔপনিবেশিক বিষণ্ণতাকে তা ধ্বংস করে। একবার এই যুদ্ধ শুরু হলে আর কোনো পথ নেই। আপনি ভয় পেতে পারেন, অথবা অন্যেরা আপনাকে ভয় পেতে পারে। তার মানে এই নির্লজ্জ অস্তিত্বের গাঁটছড়া কেটে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, অথবা ঐক্যের জন্মগত অধিকারকে আপনি জয় করতে পারেন। যখন কৃষক হাতে তুলে নেয় বন্দুক, পুরনো গল্পকথা ফিকে হয়ে আসে, একের পর এক বিস্মৃতি ঘটে নিষেধের। বিদ্রোহীর বন্দুক হচ্ছে তার মানবতার প্রমাণ, কারণ বিদ্রোহের প্রথম ভাগে তাকে খুন করতে হয়। একজন ইউরোপীয়কে গুলি করে হত্যা করা এক ঢিলে দুই পাখি মারার শামিল। একজন অত্যাচারীকে ধ্বংস করা এবং সেই সাথে অত্যাচারিতাকে ধ্বংস করা। তারপর থাকে একজন মৃত মানুষ আর একজন মুক্ত মানুষ। যে বেঁচে থাকে সে প্রথমবারের মতো পায়ের নিচে জাতীয় ভূমির স্পর্শ পায়। সেই মুহূর্তে জাতি চুপ করে থাকে না। সে যেখানেই যায়, যেখানেই থাকে, জাতিও তাকে অনুসরণ করে চলে, চোখের আড়াল করে না, কারণ জাতিও তার মুক্তির সঙ্গে একীভূত। কিন্তু প্রাথমিক বিস্ময়ের পর ঔপনিবেশিক সেনাবাহিনী আঘাত হানে, এবং তখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নয়তো সবার মৃত্যু অবধারিত। গোষ্ঠীবিরোধ বিপ্লবের জন্য বিপজ্জনক। তাছাড়া এই কমতির মূল কারণ এই যে অতীতে গোষ্ঠীবিরোধ সহিংসতাকে ভুলক্রমে শত্রুর দিকে পরিচালিত করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য সাধন করেনি।
যদি কোথাও এই গোষ্ঠী বিরোধ থাকে, যেমনটা রয়েছে কঙ্গোতে, তবে তার কারণ হচ্ছে ঔপনিবেশিক এজেন্টদের দ্বারা এই বিরোধের প্রতিপালন। জাতি এগিয়ে যায় সম্মুখ পানে। যেখানেই তার সন্তানেরা যুদ্ধ করছে, সেখানেই খোঁজ পাওয়া যাবে জাতির। তাদের একের প্রতি অন্যের যা অনুভূতি, তা হচ্ছে আপনার প্রতি তাদের অনুভূতির বিপরীত। তারা প্রত্যেকে প্রত্যেকের ভাই। যেহেতু তারা হত্যা করেছে এবং আবারও যে কোনো মুহূর্তে হত্যা করতে হবে, ফানো তার পাঠককে দেখিয়ে দেন স্বতঃস্ফূর্ত তার সীমানা এবং সংগঠনের প্রয়োজনীয়তা এবং বিপদসমূহ। কিন্তু এই অভিযাত্রার বাঁকে বাঁকে যতই বিপদ থাকুক না কেন, বিপ্লবী চেতনা গভীরতা লাভ করে। শেষের জটিলতাগুলো পালিয়ে যায়। কোনো এএলএন অর্থাৎ আলজেরিয়া জাতীয় মুক্তি সেনা এএলএন যোদ্ধার পরমুখাপেক্ষিতার জটিলতা নিয়ে আলোচনা করার জন্যে কাউকে আর আমাদের দ্বারে আসতে হয় না। চোখের ঠুলি খুলে গেলে কৃষক তার আসল প্রয়োজনে মন দেয়। আগে যেগুলো তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু যাকে সে অগ্রাহ্য করত, এখন সেগুলোকে সে অপরিসীম প্রয়োজনীয় বলে দেখতে পায়। এই সহিংসতা জনতার মধ্য থেকে উৎসারিত, যা তাদেরকে 5 বছর প্রতিরোধ চালিয়ে যেতে সাহায্য করেছে। 8 বছর যেমন আলজেরিয়ার ক্ষেত্রে। তার মধ্যে সামরিক, রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তাকে আলাদা করা যায় না। যুদ্ধই শুধু নেতৃত্ব আর দায়িত্বের প্রশ্নে সুরাহা করে, যা শান্তির প্রাথমিক প্রতিষ্ঠান হয়ে ওঠে। এখানে মানুষ, বিভৎস কৃষকের ভবিষ্যৎ সন্তান, একটি নতুন ঐতিহ্যে প্রতিষ্ঠিত। এখানে আমরা সেই মানুষকে দেখতে পাই ভবিষ্যতের আইন এবং প্রতিদিনের গোলাগুলিতে জন্ম নেয়া আইনের কাঠামোতে। শেষ বসতকারটিকে নিশ্চিহ্ন করা হলে, দেশে ফেরত পাঠানো হলে, অথবা নিজেদের মাঝে গ্রহণ করে নিলেই মাত্র নিঃশেষিত হয় সংখ্যালঘু সম্প্রদায়। অভ্যুদয় ঘটে সমাজতন্ত্রের। এটাই যথেষ্ট নয়। বিদ্রোহী এখানেই শান্ত হয় না। আপনি নিশ্চিত থাকতে পারেন, প্রাক্তন ঔপনিবেশিকদের জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সে জীবন বাজি রাখেনি। লক্ষ্য করুন কত তার ধৈর্য। সম্ভবত সে দুঃস্বপ্ন দেখে আরেক দিয়েন বিয়েন ফুয়ের, কিন্তু মনে করবেন না যে সত্যি সত্যি তাকে সে গ্রাহ্য করে। সে হচ্ছে একজন ভিখারি। তার চরম দারিদ্র্যের মধ্যেও অস্ত্রশস্ত্রে সুসজ্জিত ধনী লোকদের বিরুদ্ধে সে চালিয়ে যাচ্ছে যুদ্ধ। যখন সে শেষ বিজয়ের প্রতীক্ষা করে, অথবা জেতার বিন্দুমাত্র আশা না করেই চালিয়ে যায় যুদ্ধ, তার প্রতিপক্ষ যতক্ষণ না তার ব্যাপারে হাঁপিয়ে ওঠে, ততক্ষণ সে তাকে হয়রান করে। ভয়ঙ্কর ক্ষতি স্বীকার ছাড়া এটা সম্ভব না। ঔপনিবেশিক সেনাবাহিনী উন্মত্ত হয়ে ওঠে। দেশটি চিহ্নিত হয়ে পড়ে। খুঁজে খুঁজে হত্যা করা হয় বিদ্রোহীদের। লোকজনের স্থানান্তর, প্রতিহিংসার উন্মত্ততা, নারী ও শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হয়ে ওঠে নৈমিত্তিক ঘটনা। সে এটা জানে। এই নতুন মানুষ এর শেষেই শুরু করে তার জীবন। সে নিজেকে ভাবে একটি সম্ভাবনাময় লাশ হিসেবে। তাকে হত্যা করা হবে, এই ঝুঁকিও তার শিরোধার্য, এবং সে এ ব্যাপারে নিশ্চিত বটে। অবশ্যম্ভাবী মৃত্যু ছায়া হয়ে ঘুরছে। সে হারিয়েছে তার স্ত্রীকে, তার সন্তানদের। সে এত লোককে মরে যেতে দেখেছে যে বাঁচার চাইতে বিজয়ী তার কাম্য। সে নয়, অন্যেরা ভোগ করবে বিজয়ের সুফল। এসব চিন্তা তাকে খুব বেশি ভাবিয়ে তোলে। কিন্তু হৃদয়ের এই উদ্বেগই তার অবিশ্বাস্য সাহসের উৎস। আমরা আমাদের মানবতাকে দেখি মৃত্যু আর হতাশার এপারে। সে দেখে নির্যাতন আর মৃত্যুর ওপারে। আমরা বাতাসে ছড়িয়েছি বীজ। সে হলো চৈতালি ঘূর্ণি। সহিংসতার সন্তান সে। প্রতি মুহূর্তে সহিংসতা থেকে আহরণ করছে তার মানবতা। তাকে শোষণ করে আমরা ছিলাম মানুষ। এখন সে আমাদের সুবাদে নিজেকে গড়ে তোলে মানুষ হিসেবে, ভিন্নতর, উচ্চতর গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে। এখানেই ক্ষান্ত হন না ফানো। অগ্রযাত্রার পথ তিনি দেখিয়েছেন। যারা যুদ্ধরত তাদের তিনি মুখপাত্র, এবং তিনি ডাক দিয়েছেন ঐক্যের। সমস্ত ভেদাভেদ আর ক্ষুদ্রতার বিরুদ্ধে আফ্রিকা মহাদেশের ঐক্যের। তার প্রচেষ্টা সফল হয়েছে। বিয়োপনিবেশনের ঐতিহাসিক প্রপঞ্চ সমস্ত খুঁটিনাটি সহ তিনি যদি বর্ণনা করতে চাইতেন, তবে তাকে আমাদের কথা বলতে হতো। কিন্তু এটা কোনো ক্রমেই তার অভিপ্রায় নয়। কিন্তু যখনই আমরা এই বই বন্ধ করি,
লেখকের যুক্তি সত্ত্বেও আমাদের মধ্যে শুরু হয় কূটতর্ক, কারণ আমরা অনুধাবন করতে পারি বিদ্রোহী জনতার শক্তি। শক্তি প্রয়োগ করে আমরা তার জবাব দেই। তার ফলে শুরু হয় নতুন সহিংসতা। এইবার আমরা নিজেরাই এতে জড়িত। এই সহিংসতা তার প্রকৃতিগত কারণে আমাদেরকে বদলে দিচ্ছে, যেমন করে বদলে যাচ্ছে এই অর্ধভূমিপুত্ররা। আমাদের প্রত্যেককেই নিজের কথা ভাবতে হবে, অবশ্য যদি আদৌ ভাববার ক্ষমতা থাকে। ইংল্যান্ড, বেলজিয়াম অথবা ফ্রান্সের দ্বারা ঘা খেয়ে ইউরোপ আজকে যেরকম হতবুদ্ধি হয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনার মনকে বিন্দুমাত্র ভিন্ন খাতে প্রবাহিত হতে দেবার মানে হচ্ছে নিজেকে ঔপনিবেশিকতাবাদের অপরাধে অংশীদার করে তোলা। এই বইটির ভূমিকা লেখার বিন্দুমাত্র প্রয়োজনও নেই, কারণ বইটি কোনো ক্রমেই আমাদের উদ্দেশ্যে লেখা নয়। তবু আমি একটা ভূমিকা লিখলাম যুক্তিতর্কের একটা সিদ্ধান্ত টানার জন্য। আমরা যারা ইউরোপের বাসিন্দা তারাও বিউপনিবেশিত হচ্ছি। তার মানে বলা যায় যে আমাদের প্রত্যেকের মধ্যে যে বসৎকার বিদ্যমান তাকে বর্বরচিত উপায়ে উপরে ফেলা হচ্ছে। আসুন নিজেদের দিকে চোখ মেলে দেখি, যদি সহ্য করতে পারি, যদি দেখতে পাই আমাদের কি দশা হচ্ছে, অপ্রত্যাশিত রহস্যোদ্ঘাটন আর আমাদের মানবতাবাদের নগ্নকরণের মুখোমুখি হতে হবে আমাদের। সেখানেই আপনি দেখতে পাবেন আমাদের মানবতাবাদ পুরোপুরি উলঙ্গ। দৃশ্যটা খুব একটা সুখকর নয়। এই মানবতাবাদ আর কিছুই নয়, মিথ্যাচারের আদর্শ, লুটতরাজের নিখুঁত সাফাই। এর মধুমাখা বুলি আর এর সংবেদনশীলতার ভান শুধু আগ্রাসনের অজুহাতে। যারা অহিংসার নীতিতে বিশ্বাসী, যারা বলে তারাও খুনিও নন, খুনের শিকারও নন, তাদের অবস্থাটা আরও হাস্যকর। ভালো কথা, আপনি খুনের শিকার নন, কিন্তু ভোট দিয়ে কি আপনি এই সরকারকে গদিতে বসাননি? যারা নির্বিচারে এবং নির্বিকার চিত্তে গণহত্যা চালাচ্ছে, সেই সেনাবাহিনীতে আপনার ভাইরা যোগ দেয়নি? আপনি অবশ্যই এবং নিঃসন্দেহে খুনি। আর আপনি যদি পরিস্থিতির শিকার হতে মনস্থ করেন এবং দু একদিনের জেল খাটার ঝুঁকি নেন, তাহলে শুধু নিজেকে চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু শেষ রক্ষা হবে না। আপনার আরও ভোগান্তি আছে। পরিস্থিতিটা যে করেই হোক অনুধাবন করার চেষ্টা করুন। আজ সন্ধ্যায় যদি শুধু সহিংসতা শুরু হতো আর শোষণ নির্যাতন পৃথিবীতে কোনো কালেই না থাকত, তবে অহিংসা স্লোগান এই বিবাদের মীমাংসা করতে পারত। কিন্তু যদি পুরো শাসন ব্যবস্থা, এমনকি আপনার অহিংসার ধারণাও সহস্র বছরের অত্যাচার দ্বারা লালিত হয়, তাহলে আপনার নির্বিকারত্ব আপনাকে নিপীড়কের দলের লোক বলে চিহ্নিত করবে। আপনি ভালো করেই জানেন যে আমরা শোষক। আপনি আরও জানেন যে আমরাই প্রথমে হাত বাড়িয়েছি স্বর্ণ আর খনিজ সম্পদের দিকে, পরে হাত দিয়েছি নতুন মহাদেশের তৈল সম্পদের দিকে, এবং আমাদের দেশে নিয়ে এসেছি তাদের। এর ফল শুভ হয়নি এমন নয়। আমাদের প্রাসাদ, গির্জা আর শিল্প নগরগুলোর দিকে তাকিয়ে দেখুন। আর যখনই দেখা দিয়েছে মন্দার আশঙ্কা, ব্যবহৃত হয়েছে ঔপনিবেশিক বাজার, তারা ধাক্কা সামলেছে অথবা ভিন্ন খাতে বইয়ে দিয়েছে সেই মন্দা। ধন সম্পদে ঋদ্ধ ইউরোপ তার বাসিন্দাদের শাসকের মর্যাদা দিয়েছে। আমাদের কাছে মানুষ হওয়া মানে হচ্ছে উপনিবেশিকতাবাদের দোসর হওয়া, যেহেতু আমরা প্রত্যেকেই ঔপনিবেশিক শোষণ দ্বারা লাভবান। ফানোর ভাষায় এই বেঢপ পাণ্ডুর ইউরোপ শেষ পর্যন্ত আত্মপ্রেমে ভুগছে। যে শহর সারাক্ষণই শুধু নিজের কথা বলে, সেই প্যারিস সম্পর্কে কত বিরক্ত হয়ে পড়েছিলেন। ইউরোপ কি কোনো অংশে কম? আর এই সুপার ইউরোপীয় দানবীয়তা, উত্তর আমেরিকা? কথার কচকচানি, মুক্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্মান, দেশাত্মবোধ সবই এতে আছে। এত কিছু আমাদেরকে ঘৃণ্য নিগার, ঘৃণ্য ইহুদি আর ঘৃণ্য আরবদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী ভাষণ দেয়া থেকে বিরত করতে পারেনি। উচ্চমার্গের লোকজন, উদারপন্থী অথবা কোমল হৃদয়ের মানুষজন এই বলে প্রতিবাদ করেন যে তারা এই অসামঞ্জস্যতায় ব্যথিত, হয় তারা ভুল, নয়তো মিথ্যেবাদী। কারণ আমাদের কাছে বর্ণবাদী মানবতাবাদ ছাড়া অন্য কিছুই সামঞ্জস্যপূর্ণ নয়। ইউরোপ মানুষ হতে পেরেছে একমাত্র কৃতদাস এবং দৈত্য দানব সৃষ্টির মাধ্যমে। যতদিন ভূমিপুত্রদের অবমিতি ছিল, ততদিন এই প্রতারণা ধরা পড়েনি। মানবগোষ্ঠীর ধারণার মধ্যে আমরা খুঁজে নিয়েছিলাম সার্বজনীনতার একটি বিমূর্ত কল্পনা, যাকে অতি বাস্তববাদী কর্মপদ্ধতির একটি আবরণ হিসেবে ব্যবহার করা যেত। সমুদ্রের অপর পারে ছিল মানুষ না হয়ে ওঠা এক জাতি,
আমরা আত্মশ্লাঘা অনুভব করতে পারি এই ভেবে যে তারা হয়তো ১,০০০ বছর পরে আমাদের পর্যায়ে পৌঁছাতো, কিন্তু আমরা এই জাতির এলিট বর্গের ব্যাপারে ভুল করেছিলাম। আজকের ভূমিপুত্ররা তাদের আসল চরিত্র তুলে ধরেছে এবং সেই সঙ্গে আমাদের স্বতন্ত্র ক্লাবের দুর্বলতাও ভেসে উঠছে। এটা সংখ্যালঘুদের ক্লাব বই কিছু নয়। আরও বিশ্রী ব্যাপার হলো, যেহেতু তারা নামে আমাদের বিপরীতে মানুষ, মনে হয় যেন আমরা মানবজাতির শত্রু। এলিট বর্গের আসল চেহারা বেরিয়ে পড়ে, তারা একটি গ্যাং ছাড়া আর কিছুই নয়। আমাদের দামি দামি মূল্যবোধের রঙিন পাখনা খসে যেতে থাকে। ভালো করে পরীক্ষা করলে আপনি দেখতে পাবেন এদের কোনোটাই রক্তচিহ্নহীন নয়। আপনি যদি কোনো দৃষ্টান্ত আশা করেন, তবে আপনার মনে পড়বে সেই সুললিত বাক্য, ফ্রান্স, আহা কি মহান! আমরা মহান? তাহলে সেতিফ কেন? আর ৮ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ, যা প্রায় ১০ লক্ষ আলজেরিয়াবাসীর জীবন ছিনিয়ে নিয়েছে? আর অত্যাচার? কিন্তু এটা যেন মনে না হয় যে কোনো মিশনের ব্যাপারে মিথ্যাচারী হয়েছি বলে আমাদের নিন্দা করা হচ্ছে। সরল সত্যটি হচ্ছে, আমাদের কোনো মিশনই ছিল না, শুধু মহত্ব নিয়েই প্রশ্ন। এই সুললিত শব্দটার একটাই অর্থ আছে, সংবিধিবদ্ধ সনদ দিতে রাজি হওয়া। সমুদ্রের ওপারের মানুষ, এই নতুন মুক্ত মানুষদের ধারণা জন্মেছে যে কাউকে কিছু দেবার শক্তি বা অধিকার কারণেই, কারণ প্রত্যেকেরই সর্বপ্রকারের এবং সর্বব্যাপারে অধিকার রয়েছে। যখন মানবজাতি একদিন পুরোপুরি বেড়ে উঠবে, তখন সে আর নিজেকে সমস্ত পৃথিবীর সর্বমানুষের যোগফল হিসেবে বর্ণনা করবে না, বরং তাদের পারস্পরিক প্রয়োজনে অসংখ্য ঐক্য হিসেবে বর্ণনা করবে। আমরা এখানেই খান্তি। পরবর্তী কাজ আপনি অনায়াসেই চালিয়ে নিতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রথম ও শেষবারের মতো খোলাখুলি আমাদের অভিজাত গুণগুলোর মুখোমুখি দাঁড়ানো। ওগুলোতে ফাটল ধরেছে। আজ্ঞাবহ লোকজন যারা এর প্রতিষ্ঠাতা, তাদের আভিজাত্যে কি করে টিকে থাকবে এই গুণাবলী? কয়েক বছর আগে একজন বুর্জোয়া ঔপনিবেশবাদী ভাষ্যকার বলেছিলেন, আমরা ফেরেশতা নই, কিন্তু অন্ততপক্ষে আমাদের কিছুটা দুঃখবোধ আছে। স্বীকারোক্তির কি বাহার! আগে আমাদের মহাদেশের পথনির্দেশক ছিল অন্য কিছু, পার্থানন, চার্টার, মানবাধিকার অথবা স্বস্তিকা। এখন আমরা জানি এগুলোর অর্থ কি। জাহাজডুবি থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হচ্ছে খ্রিস্টীয় পাপবোধ। আপনারা দেখতে পাচ্ছেন এটাই শেষ। ইউরোপের জায়গায় জায়গায় সৃষ্টি হচ্ছে ছিদ্র। তারপর সহজভাবে বললে দাঁড়ায়, পূর্বে আমরা ইতিহাস তৈরি করতাম, আর এখন আমাদের নিয়ে তৈরি হচ্ছে ইতিহাস। শক্তির অনুপাত উল্টে গেছে। শুরু হচ্ছে বিউপনিবেশন। আমাদের ভাড়াটে সৈন্যরা যা করতে পারে তা হচ্ছে এর পরিপূর্ণতার বিলম্ব ঘটানো। ঔপনিবেশিক দেশগুলোর এখনও অনেক কাজ বাকি। তাদের পুরো সেনাবাহিনীকে এমন একটি যুদ্ধে নিয়োগ করতে হবে যে যুদ্ধ শুরু হবার আগেই তাতে তারা হেরে বসে আছে। এই অভিযানের শেষে আমরা দেখতে পাব যে পাশবিকতাই যথেষ্ট নয়। যে পাশবিকতা ছিল বুগদের সন্দেহজনক বৈশিষ্ট্য, তা এখন বেড়েছে ১০ গুণ। তবু তা যথেষ্ট নয়। টমাস রবার্ট বুগদ দ্য লা পিকোনিয়েরি, ১৭৮৪ থেকে ১৮৪৯, ডিউক অফ ইজলে, মার্শাল অফ ফ্রান্স। আলজেরিয়া বিজয়ে সামরিক সাফল্যের জন্য বিখ্যাত। ১৮৪০ সালে তাকে আলজেরিয়ার গভর্নর নিযুক্ত করা হয়। ন্যাশনাল সার্ভিস ইউনিটগুলোকে আলজেরিয়ায় পাঠানো হয় এবং কোনো ফলাফল ছাড়াই তারা সেখানে বছর সাতেক অবস্থান করে। সহিংসতা তার গতিপথ বদলে ফেলছে। আমরা যখন বিজয়ী ছিলাম তখন আমাদেরকে বদলে ফেলেছে কিনা বুঝতে না পেরেই আমরা সহিংসতায় অভ্যস্ত হয়েছিলাম। এই সহিংসতা বাকিদেরকে খণ্ডবিখণ্ড করে দিয়েছে, কিন্তু আমাদের জন্য মানবতাবাদ রয়েছে ঠিকঠাক মতো। লাভের কারণে ঐক্যবদ্ধ ঔপনিবেশিক দেশের লোকেরা অপরাধের যথাচারকে ভ্রাতৃত্ব আর ভালোবাসা বলে ধর্মসিদ্ধ করেছে। আজকে চারিদিকে রুদ্ধ সহিংসতা আমাদের সৈন্যদের মাধ্যমে আমাদের মধ্যে ফিরে আসছে, আমাদের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং আমাদেরকে দখল করে নিচ্ছে। শুরু হয়েছে জট পাকানো। ভূমিপুত্ররা যখন নিজেদেরকে পুনর্গঠিত করে, তখন আমরা বসতকার ও ইউরোপীয়রা চরম ও উদারপন্থীরা ভেঙে পড়ি। ক্রোধ আর ভয় স্পষ্টভাবে বেরিয়ে পড়ে। আলজিয়ার্সে নিগার শিকার খোলাখুলিভাবে তাই দেখিয়ে দেয়। বর্বররা এখন কোন দিকে? কোনো কিছুই বাদ পড়ে না। টমটমও নয়, মোটরের হর্ন বেজে চলে। আলজেরিও প্রসেস।
আর তখন অন্যদিকে ইউরোপীয়রা পুড়িয়ে মারে মুসলমানদের। ফানো আমাদের স্মরণ করিয়ে দেন যে খুব বেশি দিনের কথা নয়, একদল মানসিক রোগের চিকিৎসক ভূমিপুত্রদের অপরাধ প্রবণতার বাড়াবাড়িতে মর্মপীড়া বোধ করেছিলেন। তারা বলতেন, এরা পরস্পর খুনোখুনি করে, এরা স্বাভাবিক নয়। আলজেরীয় কর্টেক্স অবশ্যই স্বল্পোন্নত। মধ্য আফ্রিকায় অন্যরা প্রতিষ্ঠা করেছেন যে আফ্রিকানরা সামনের লোবের ব্যবহার করে অত্যন্ত স্বল্প হারে। এই পণ্ডিত ব্যক্তিরা এখন ইউরোপে তাদের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেলে ভালো করবেন, বিশেষ করে ফ্রান্সের ব্যাপারে। কারণ আমরাও তো নিশ্চয়ই গত কয়েক বছরে ফ্রন্টাল স্লাগিশনেস দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। কারণ আমাদের দেশপ্রেমিকরা তাদের কিছু কিছু দেশবাসীকে হত্যা করছে, আর তারা যদি বাড়িতে না থাকে তবে তাদের বাড়ি এবং দ্বাররক্ষীকে উড়িয়ে দিচ্ছে। এটা মাত্র শুরু। শরৎ অথবা আগামী বসন্তের জন্য জমা রয়েছে গৃহযুদ্ধ। তবু তো আমাদের লোক ঠিকঠাক আছে বলে মনে হয়। ব্যাপারটা কি এমন দাঁড়ায় না যে যেহেতু আমরা ভূমিপুত্রদের ধ্বংস করতে পারছি না, সহিংসতা তার উৎস ধরে ফিরে আসছে আমাদের চরিত্রের গভীরে, জমা হয়ে ছড়িয়ে পড়ার পথ খুঁজছে? আলজেরীয় জনগণের ঐক্য ফরাসিদের অনৈক্যের কারণ হয়ে ওঠে। প্রাক্তন উপনিবেশিক দেশগুলোর সর্বত্র বিভিন্ন গোষ্ঠী যুদ্ধ নৃত্য নেচে চলেছে। বিভীষিকা আফ্রিকা ছেড়েছে, এখানে ঘাঁটি গাড়ছে, কারণ অনিবার্য কারণে ক্রুদ্ধ হয়ে উঠছে কিছু লোক। ভূমিপুত্রদের হাতে মার খাওয়ার লজ্জা থেকে পরিত্রাণ পাবার জন্য তারা চায় যে আমরা রক্ত দিয়ে তা পরিশোধ করি। আরও আছে একদল লোক যারা সমভাবে দোষী। বাজারটি আজ সেপ্টেম্বরে নির্বিচারে গণহত্যার পর তাদের মধ্যে কেউ কেউ রাস্তায় বেরিয়ে পড়েছিল এবং স্লোগান তুলেছিল, আর না, অনেক শুয়েছি। কিন্তু কম চিত্তাকর্ষক। তারা হলো উদারপন্থী এবং নরম বামপন্থীদের মধ্যে সোচ্চার গ্রুপ। তাদের মধ্যে জ্বরের ঘোর লেগেছে এবং সেই সাথে জেগে উঠেছে বিদ্বেষ, এবং অবশ্যই পালে লেগেছে বাতাস। তারা বিদ্বেষকে কল্পকাহিনী আর আচার অনুষ্ঠানের জটিলতায় ঢেকে রাখে শেষ বিচারের দিনকে ঠেকিয়ে রাখার জন্য। আর সিদ্ধান্ত দেবার জন্য তারা আমাদের মাথার ওপর বসিয়েছে একজন ভেলকিবাজকে, যার কাজ হলো যে কোনো উপায়ে আমাদের সবাইকে অন্ধকারে রাখা। কোনো কিছুরই সুরাহা হচ্ছে না। কারো কারো দ্বারা প্রচারিত, কারো কাছে অস্বীকৃত সহিংসতা শূন্যতা সৃষ্টি করছে। এক একদিন ফেটে পড়ছে ম্যাসে, বর্দোতে, এখানে সেখানে, সর্বত্র। পথ অতিক্রম করার পালা এবার আমাদের, যা আমাদেরকে পদে পদে ভূমিপুত্রদের পর্যায়ে নামিয়ে দেয়। কিন্তু পুরোপুরি ভূমিপুত্র হতে হলে আমাদের দেশ অবশ্যই প্রাক্তন উপনিবেশিত বাসিন্দাদের আবাসস্থল হতে হবে, আর আমাদের থাকতে হবে ক্ষুধায় ক্লিষ্ট। ব্যাপারটা ঘটবে না, কারণ আমাদের যা দখল নিচ্ছে তা হচ্ছে পরাজিত ঔপনিবেশিকতাবাদ। এরা হচ্ছে ভীমরতিগ্রস্ত উদ্ধত মনিব, যারা আমাদের ওপর চড়াও হবে, আমাদের মাম্বোজাম্বো। আপনি যখন ফানোর অন্তিম অধ্যায় পড়ে শেষ করবেন, আপনার মনে হবে বসৎকার হবার চাইতে দুর্দশা চরমতম অবস্থাসহ একজন ভূমিপুত্র হওয়াই শ্রেয়। এটা কোনো ক্রমেই যুক্তিযুক্ত নয় যে একজন পুলিশ অফিসার বাধ্য হয়ে দিনে 10 ঘন্টা নির্যাতন চালাবেন। নির্যাতকদের নিজের স্বার্থেই তাকে এই উপরি কাজ করা থেকে বিরত করা উচিত, নয়তো তার স্নায়ু এমনিতেই বিকল হয়ে যাবে। যখন এটাই কাম্য যে আইনের বাঁধনে জাতি এবং তার সেনাবাহিনীর নৈতিকতা রক্ষা করা উচিত, তখন সুনির্দিষ্ট পদ্ধতিতে সেনাবাহিনীর অধপতন ঘটানো জাতির জন্য সুষ্ঠু কাজ নয়। এটাও কাম্য নয় যে রিপাবলিকান ঐতিহ্যের একটি দেশ তার শত শত যুবককে পুরসিস্ট অফিসারদের দায়িত্বে ছেড়ে দেবে। এটা ঠিক নয়। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভালোভাবেই জানেন আমাদের নামে কত অপরাধ সংগঠিত হচ্ছে, তা কোনো ক্রমেই ঠিক নয় যে তাদের সম্পর্কে আপনি কাউকে কিছুই বলবেন না, এমনকি আপনার অন্তরের কাছেও নয়। আপনাদের কি এমন ভয় পেয়ে বসেছে যে নিজেকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে? আমি বিশ্বাস করতে রাজি যে কি হচ্ছে প্রথম প্রথম আপনি বুঝতে পারেননি, পরে আপনি সন্দেহ করেছেন এরকম ঘটনার সত্যতা। কিন্তু এখন তো আপনি জানেন, তবু আপনি মুখ খুলছেন না কেন? 8 বছরের নীরবতা, কি অধপতন আপনার! নীরবতায় অবশ্য লাভও নেই। নির্যাতনের গনগনে সূর্য এখন মাথার উপরে,
আর সারা দেশ আলোয় উদ্ভাসিত। এই নির্দয় ঔজ্জ্বল্যের নিচে এমন কোনো হাসি নেই যা মিথ্যে হয়ে বাজে না। এমন কোনো মুখ নেই যা ভীতি এবং ক্রোধ লুকানোর জন্য রংমাখা নয়। এমন কোনো কাজ নেই যা আমাদের বিরক্তি ও দুষ্কর্মকে প্রতিভাত করে না। একজন ব্যক্তির মৃত্যুর জন্য দুজন ফরাসির একসাথে দেখা হওয়াই যথেষ্ট। একজন মৃত ব্যক্তির কথা বলেছি আমি? আগে ফ্রান্স ছিল একটি দেশের নাম। 1961 সালে আমাদের সাবধান হতে হবে ফ্রান্স না আবার এক স্নায়বিক রোগের নাম হয়ে পড়ে। আমরা কি সুস্থ হয়ে উঠব? হ্যাঁ, কারণ সহিংসতা হচ্ছে অ্যাকিলিসের বর্ষার মতো। নিজে ক্ষত সৃষ্টি করে নিজেই তা সারিয়ে তুলতে পারে। আজ আমাদের হাত পা বাঁধা। আমরা ভয়ে পর্যুদস্ত এবং রুগ্ন। আর অতলে তলিয়ে যাওয়া যায় না। উপনিবেশবাদী আভিজাত্যের এখানেই সুখকর সমাপ্তি নয়। প্রথমে ফ্রান্সের বিউপনিবেশন ছাড়া আলজেরিয়া কালক্ষয়ী মিশনে পূর্ণ করতে পারবে না। প্রতিদিন আমরা যুদ্ধে পিছিয়ে যাচ্ছি, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা এটা বাদ দেব না। ঘাতকদের জন্য এটা দরকারি। তারা আমাদের খুঁজে বের করবে এবং এলোপাতাড়ি আঘাত হানবে। এতে করে ভেলকিবাজি আর অন্ধভক্তির দিন শেষ হবে। আপনাকে যুদ্ধ করতে হবে, নয়তো পচে মরতে হবে বন্দি শিবিরে। এখানেই দ্বন্দ্বের সমাপ্তি। আপনি এই যুদ্ধকে নিন্দা করেন, কিন্তু নিজেকে আলজেরীয় যোদ্ধাদের পক্ষভূত বলে ঘোষণা করবেন না। ভয়ের কিছু নেই। আপনি বসৎকার আর তাদের ভাড়াটে সৈন্যদের ওপর আস্থা রাখতে পারেন। তারা আপনাকে টেনে নামাবেই। তারপর সম্ভবত যখন আপনার পিঠ দেয়ালে থেকে যাবে, তখন শেষমেশ আপনি পুরনো এবং অতি ব্যবহৃত অপরাধের দ্বারা লালিত নতুন সহিংসতা ছড়িয়ে দেবেন। কিন্তু অন্য অনেকের মতো আমিও বলি, সেটা ভিন্ন এক ইতিহাস, মানবজাতির ইতিহাস। সময় ফুরিয়ে এসেছে। আমি নিশ্চিত যারা এ কাজে নিয়োজিত, আমরা শরিক হব তাদের।